নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ফাংশনস অফ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রের কার্যাবলী নিয়ে পড়াশোনা করেছিলাম। তো রাষ্ট্রের কার্যাবলী বিষয়ে আমাদের সিলেবাসে মূলত তিনটে থিওরি পড়তে হবে: ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব, এরপরে সোশ্যালিস্ট থিওরি বা সমাজবাদী তত্ত্ব, এরপরে আমাদের রয়েছে ওয়েলফেয়ার স্টেটের ধারণা বা জনকল্যাণকারী রাষ্ট্র। তো আমরা আগের ভিডিওতে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখলাম যে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব তারা রাষ্ট্রের কার্যাবলীকে অনেক সংকীর্ণ বা খুব সীমিতভাবে দেখেছেন, যে রাষ্ট্রের কাজ হচ্ছে খুব সীমিত, খুব কম। যেমন একটা নাইট ওয়াচম্যানের কাজ হয়, সেরকম রাষ্ট্রের কাজ। রাষ্ট্র খুব সীমিত কাজকর্ম করবে। রাষ্ট্র কি কাজ করবে? রাষ্ট্র মূলত তিন ধরনের কাজ করবে: মানুষের জীবন, সম্পত্তি এবং স্বাধীনতা, লাইফ, প্রপার্টি অ্যান্ড লিবার্টি। এই তিনটে জিনিসকে রক্ষা করাই হচ্ছে রাষ্ট্রের কাজ। অর্থাৎ আমরা বলতে পারি যে রাষ্ট্র হচ্ছে শুধুমাত্র প্রোটেকশন প্রোভাইড করবে, আর কোনো ক্ষেত্রেই রাষ্ট্রের কাজ থাকবে না। কোনো ব্যক্তির যে কোনো কাজে রাষ্ট্র এসে হস্তক্ষেপ করতে পারবে না, রাষ্ট্র কোনো রকম ইন্টারভেন করবে না বা রাষ্ট্র ইন্টারফেয়ার করবে না। সে ব্যক্তির স্বাধীনতাতেও হস্তক্ষেপ করবে না, মানে ব্যক্তি যা খুশি করতে পারে সেটাই রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র মার্কেটেও হস্তক্ষেপ করবে না, মানে বাজারেও হস্তক্ষেপ করবে না, মানে বাজারে কি হলো না হলো, কি উৎপাদন হলো, কত দামে বিক্রি হচ্ছে, হ্যাঁ না। ধরো এখনকার সময় যাই হোক, ধরো টমেটো কিংবা যে কোনো জিনিস হোক, কত কত কীভাবে উৎপাদন হচ্ছে, সেটা মার্কেটে কেমনভাবে বিক্রি হচ্ছে, মানে এটা চাষের ক্ষেত্রে বললাম। কিংবা যদি মোবাইলের কথাই বলি, মোবাইল কত দামে উৎপাদন হচ্ছে, সেটা কত দামে বিক্রি হচ্ছে, সেগুলোতে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র শুধুমাত্র প্রোটেকশন প্রোভাইড করবে। আর আমরা সেখানে পড়েছিলাম যে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি লিবারালিজমের ধারণা থেকে প্রভাবিত হয়েছিলেন। লিবারালিজম, তাহলে লিবারালিজমের ধারণাতে যা রয়েছে, ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি মূলত একই কথাই বলেন। মানে লিবারালিজম বা উদারনীতিবাদ, উদারনীতিবাদ কি বলে? ব্যক্তি স্বাধীনতাকে বেশি জোর দেয়, যে ব্যক্তির স্বাধীনতাই হচ্ছে লিবারালিজম, মানে ব্যক্তিকে অনেক বেশি স্বাধীনতা দিতে হবে। আর যখন আমি ব্যক্তিকে অনেক বেশি স্বাধীনতা দিব, মানে কি? আমি ব্যক্তিকে স্বাধীনতা দিচ্ছি মানে কি? রাষ্ট্রের ক্ষমতাকে কমিয়ে দিচ্ছি। রাষ্ট্র যখন কম মানে হস্তক্ষেপ করবে, তখনই তো বেশি ব্যক্তি স্বাধীনতা পাবে। না হলে তো রাষ্ট্র প্রত্যেক জায়গায় হস্তক্ষেপ করছে, ব্যক্তির স্বাধীনতা কেড়ে নিবে। এটাই হচ্ছে লিবারালিজমের ধারণা। তাই লিবারালিজমের যে ধারণা বা ইন্ডিভিজুয়ালিজমের যে ধারণা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী যে ধারণা রাষ্ট্রের কার্য হিসেবে, তারা মূলত দেখেন যে রাষ্ট্র খুব সীমিত কাজকর্ম করবে, রাষ্ট্রের কাজ খুব সীমিত হবে। এটাই মূল ধারণা, এটাই হচ্ছে মূল ধারণা। এটা জানলেই আপনারা প্রায় অনেক কোশ্চেনের উত্তর দিতে পারবেন। তো এই ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরিতে আমরা দুজন থিঙ্কারকে পড়লাম। একজন হচ্ছেন হারবার্ট স্পেন্সার, আর একজন হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। তাহলে হারবার্ট স্পেন্সার এবং জন স্টুয়ার্ট মিল, এই দুজন থিঙ্কারের বিষয়ে আমরা পড়লাম। তো হারবার্ট স্পেন্সার থেকে একটা জিনিস মনে রাখবেন, তিনি সোশ্যাল ডারউইনিজমের কনসেপ্ট দিয়েছিলেন। সোশ্যাল ডারউইনিজম অর্থাৎ ইভলিউশন বা বিবর্তনের কথা বলেছিলেন। যে তিনি বলেছিলেন যে রাষ্ট্র কোনো কাজ নেই, রাষ্ট্রের কোনো কাজ নেই, সব কিছু ইভলিউশনের জন্য হচ্ছে বা বিবর্তনের জন্য হচ্ছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ না। একজন মানুষ, যে ধরো আমি আমার উদাহরণই সবসময় দিই, যে আমার মতো যারা খুব ছোটোখাটো মানে শরীরের লোক, আর একটা খুব মানে হাইট বলতে খুব একটু শক্তিশালী লোক, দুজন আছি আমরা। তো যদি আমার উপরে কোনো মানে অত্যাচার করে, আমাকে এখান থেকে যাও কিছু করে আমাকে উধাও করে দিল, এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না, কারণ আমি সারভাইভ করতে পারিনি, এটা আমার দোষ, হ্যাঁ না। আমি এই প্রতিকূল পরিবেশে সারভাইভ করতে পারছি না, রাষ্ট্র এসে একে কন্ট্রোল করবে না, যে অন্য একজন ব্যক্তি, শক্তিশালী ব্যক্তিকে রাষ্ট্র কন্ট্রোল করবে না। এটা হারবার্ট স্পেন্সার বলছেন যে ইভলিউশনের মাধ্যমে সব কিছু হবে, যে যোগ্য বা যে টিকে থাকবে সেই থাকবে সোসাইটিতে, রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। আর এইভাবে সমাজে ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হবে বা সমতা থাকবে। মনে থাকবে হারবার্ট স্পেন্সার এই ধারণা দিয়েছিলেন, সোশ্যাল ডারউইনিজম।
আর আমরা পড়লাম জন স্টুয়ার্ট মিলের বিষয়ে। তো জন স্টুয়ার্ট মিলের বিষয়ে আমরা মানে যখন পড়েছি তখন একটা কথা বলেছিলাম, সেটা মনে রাখবেন। তো দেখো আমরা লিবারালিজম থেকে এসছে। তো লিবারালিজমের মূলত তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজম, আরেকটা হচ্ছে মডার্ন লিবারালিজম, আরেকটা হচ্ছে নিও লিবারালিজম। ঠিক আছে, ক্লাসিক্যাল, মডার্ন অ্যান্ড নিও লিবারালিজম। আমরা যে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরিতে পড়লাম না, যে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি পড়লাম, সেখানে আমরা কি পড়লাম, যে রাষ্ট্র খুব সীমিত, রাষ্ট্রের অধিকার খুব সীমিত, রাষ্ট্রের কাজকর্ম খুব সীমিত, রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, রাষ্ট্র কোনো কিছুতেই হস্তক্ষেপ করবে না, রাষ্ট্র শুধুমাত্র নাইট ওয়াচম্যানের মতো থাকবে, ব্যক্তির কে প্রোটেকশন দিবে, বাস ওইটুকুই কাজ। এইটাই হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজমের ধারণা। মানে উদাহরণ নিতে পারে, এটা আমাদের সিলেবাসেও রয়েছে, আমরা পড়ব। আর মডার্ন লিবারালিজমের ধারণা কি? মডার্ন লিবারালিজম বলে যে রাষ্ট্রর কাজ সীমিত নয়, রাষ্ট্রকে একটু একটু হস্তক্ষেপ করতেই হবে, সে মার্কেটেই হোক আর ব্যক্তির স্বাধীনতাই হোক। কেন? যদি হস্তক্ষেপ না করা হয় তাহলে যারা নিচু সেকশনের মানুষ, আমাদের মতো যারা দুর্বল মানুষ, তাদের ক্ষতি হবে। তাহলে তাদের যাতে ক্ষতি না হয় তাহলে রাষ্ট্রকে হস্তক্ষেপ করতেই হবে। আর এই যে রাষ্ট্র হস্তক্ষেপ যখন করবে তখন সেটা হয়ে যাবে মডার্ন লিবারালিজম। যখন আমরা লিবারালিজম পড়ব তখন আরও ডিটেলসে আলোচনা করব। তো ক্লাসিক্যাল লিবারালিজমের যে রাষ্ট্র ছিল সেটা নেগেটিভ স্টেট, আর সেটি নেগেটিভ লিবার্টিকে সাপোর্ট করত, মানে স্বাধীনতাও নেগেটিভ ছিল, মানে রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপই করছে না, তখনই নেগেটিভ লিবার্টি। আমি এগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি। আর মডার্ন লিবারালিজম পজিটিভ স্টেটের কথা বলে, আর পজিটিভ লিবারালিজম মানে লিবার্টির কথা বলে। আর এটাও আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তো আপনারা আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। বুঝতে পারছেন? তো আমি যে জন্য এই বিষয়গুলো বলছি, এই লিবারালিজমের এত ধারণা দিলাম, সেটা হচ্ছে যে যখন লিবারালিজম ক্লাসিক্যাল থেকে মডার্নে ট্রানজিশন হচ্ছে না, এই লিবারালিজমের যখন ক্লাসিক্যাল থেকে মডার্নে ট্রানজিশন হচ্ছে, মানে রাষ্ট্রের কাজ সীমিত থেকে রাষ্ট্রকে ধীরে ধীরে মার্কেটে কিংবা স্বাধীনতার ক্ষেত্রে আমি ধীরে ধীরে হস্তক্ষেপ করাচ্ছি, আমরা যখন করাচ্ছি, রাষ্ট্র কাজ যখন আমরা বাড়াচ্ছি, সেই ট্রানজিশনাল পিরিয়ডেই কিন্তু আমাদের জন স্টুয়ার্ট মিলের আবির্ভাব ঘটে। জন স্টুয়ার্ট মিল, মনে রাখবেন, তিনি ট্রানজিশনাল পিরিয়ডের থিঙ্কার। তাই জন স্টুয়ার্ট মিলের চিন্তা ভাবনাতে আমরা যেমন ক্লাসিক্যাল লিবারালিজমের ধারণা পাই, তেমন মডার্ন লিবারালিজমেরও ধারণা পাই। আর মডার্ন লিবারালিজম যেটা বলে সেটাই হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। আমাদের যে পরে রয়েছে না ওয়েলফেয়ার স্টেট, পরে যেটা আমরা পড়বো, জনকল্যাণকারী রাষ্ট্র, সেটাই হচ্ছে মডার্ন লিবারালিজমের ধারণা। আর ওয়েলফেয়ার স্টেটই হচ্ছে পজিটিভ স্টেট। যেটা ক্লাসিক্যাল লিবারালিজমে যা যা বলা হয়েছিল তার থেকে ভিন্ন মত বা ভিন্ন কথা বলেন ওয়েলফেয়ার স্টেট। আশা করছি বুঝতে পারছেন। তো জন স্টুয়ার্ট মিল পজিটিভ লিবার্টির কথা বলেছিলেন। পজিটিভ লিবার্টি মানে পজিটিভ স্টেটের কথা বলেছিলেন, যে রাষ্ট্রকে একটু একটু হস্তক্ষেপ করতে হবে, রাষ্ট্রকে একটু একটু হস্তক্ষেপ করতে হবে। তিনি মডার্ন লিবারালিজমের ধারণা দেন, পজিটিভ স্টেটের কথা বলেন। সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। বুঝতে পারছেন? আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সোশ্যালিস্ট থিওরি অফ দ্য ফাংশনস অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের কার্যাবলী বা কার্য সম্পর্কে সমাজবাদীদের কী ধারণা। তো ক্লাসটি শুরু করার আগে একটি ইনফরমেশন দিয়ে দিই, সেটি হচ্ছে যে আমরা ডিসাইড করেছি যে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে SLST এর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস আমরা ভিডিও লেকচার কভার করব। আশা করছি আগস্টের মধ্যে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমি পুরো সিলেবাস পড়িয়ে দেব ফ্রিতে। কিন্তু এই যে নোটসগুলো রয়েছে, ক্লাসের নোটসগুলো, এই নোটসগুলো আমি ফ্রিতে প্রোভাইড করছি না, কারণ আপনারা জানেন কতটা পরিশ্রম লাগে একটা নোটস বানাতে। যদি আপনাদের মধ্যে কারো এরকম মনে হয় যে আমার নোটসের দরকার, নাহলে ক্লাসগুলো শুনলেই অনেক কিছু হয়ে যাবে। যদি কারো মনে হয় যে নোটসের দরকার হচ্ছে বা কনসেপচুয়াল ক্লিয়ারিটি নেই, তাহলে আমাদের নোটসগুলো অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারেন 599 রুপিজে। 599 রুপিজে পুরো সম্পূর্ণ SLST, পুরো গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C পুরো 3টে নোটস আপনারা পেয়ে যাবেন 599-এ। কিন্তু একসঙ্গে সবগুলো নোটস পাবেন না। প্রত্যেকটা ক্লাস আপলোড হওয়ার পরে আপনারা আমাদের অ্যাপ পড়ো তো এসে
पढ़ो तो ऐसे এই অ্যাপ থেকে মানে প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করবেন, এই অ্যাপ থেকে আপনারা পিডিএফগুলো পেয়ে যাবেন 599 রুপিজে। এবং যখন আমাদের সব ক্লাস কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তার আগেও আমরা একটা ইবুকও প্রোভাইড করে দেব, মানে সেটা হচ্ছে খুব শর্টে আর কি, মানে সেই ইবুকটা থাকবে সেটা রিভিশনের জন্য। সাথে এই মানে ডিটেল যে পিডিএফগুলো প্রোভাইড করছে এই ডিটেল পিডিএফগুলো আপনারা পাবেন, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় নোটস রিলেটেড তাহলে অবশ্যই 6297184911 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে। হয়তো ব্যস্ততার কারণে তুলতে পারবো না, তাহলে হোয়াটসঅ্যাপ করবেন যদি কোনো সমস্যা হয়। আর যদি ক্লাস রিলেটেড কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা ডিটেলসে কভার করে দেব, ঠিক আছে। তো 599 অ্যাকচুয়ালি অনেক চিন্তা ভাবনা করে ডিসাইড করেছি, তো এক ধরনের সাহায্যই বলতে পারেন। আচ্ছা ছাড়ো, তো আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যালিস্ট থিওরি অফ দ্য ফাংশনস অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে সমাজবাদীদের কি ধারণা দেন। তো সমাজবাদীরা মূলত যেটা ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি বলেছিল বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণা যেটা বলেছিল তার বিপরীত ধারণা দেয় সমাজবাদী ধারণা। কি ধারণা? যে রাষ্ট্র কাজ সীমিত নয়, রাষ্ট্র অনেক কাজ রয়েছে, রাষ্ট্র সব জায়গায় হস্তক্ষেপ করতে হবে, এইগুলোই হচ্ছে সমাজবাদী তত্ত্বের ধারণা। সাধারণ অর্থে মানে পাতি বাংলায় যদি আমরা বুঝতে চাই, ওটাই এখানে ডিটেলসে লেখা রয়েছে, আর কিছুই না, এটা বুঝলেই বুঝে যাবে। তো এখানে একটা কথা বলে রাখি যে এই যে ফাংশনস অফ দ্য স্টেট নিয়ে আমরা পড়ছি না, এখানে এত মাথা খেলানোর কিছুই নেই, সিম্পল কোশ্চেন আসবে, সিম্পল অ্যান্সার হবে। যদি ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি হয় তাহলে ওটা ব্যক্তিকে উপর বেশি জোর দিবে, রাষ্ট্রের ক্ষমতাকে কমাবে। আর যদি সমাজবাদী ধারণা হয় তাহলে রাষ্ট্রের উপরে বেশি জোর দিবে, ব্যক্তির ক্ষমতা কমাবে, ব্যক্তিকে বেশি ক্ষমতা দিবে না, ব্যক্তিকে কন্ট্রোল করা হবে সমাজবাদী ধারণায়, বাস এইটুকুই। আর শুধু মনে রাখবে কারা কারা যুক্ত, যেমন ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরিতে আমি বললাম হারবার্ট স্পেন্সার আর জন স্টুয়ার্ট মিল, আরও অনেকেই আছেন। তো এই দুজনের নাম যেহেতু আমাদের বইয়ে লেখা রয়েছে, মানে আমাদের সিলেবাসে রয়েছে, তাই এদের নাম পড়ছি। যেমন জন লক রয়েছেন আমাদের ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি, অ্যাডাম স্মিথের নাম আমরা পড়তে পারি, হ্যাঁ না, ইকোনমিস্ট। তো ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি, এরকম সোশ্যালিস্ট থিওরিতে আমাদের নাম পড়তে হবে কল, ঠিক আছে। কল বলতে জিডিএইচ কল, আচ্ছা ওটা গিল্ড সোশ্যালিজম থেকে বিলং করেছেন, বাস এই সোশ্যালিজম থেকে অনেকেরই রয়েছে সোশ্যালিস্ট, যেমন কার্ল মার্কসও আমাদের রয়েছেন, হ্যাঁ না। তো ওদের কথা আমাদেরকে জানতে হবে, বাস এইগুলোই, আর কিছু না, আর কিছুগুলো বইয়ের নাম জানতে হবে। আর বাকি মেন পয়েন্টটাই হচ্ছে যে তারা সমাজকে বেশি জোর দেয়, রাষ্ট্রের মানে সমাজকে এর উপরে বেশি দেয়, মানে ব্যক্তির ভালো করার কথা থেকে সমাজের ভালো করার কথা বলে। আর আচ্ছা অ্যাকচুয়ালি সোশ্যালিজম আর মানে ক্যাপিটালিজমের মধ্যে একটাই পার্থক্য, বা মানে লিবারালিজম আর সোশ্যালিজমের মধ্যে একটাই পার্থক্য। লিবারালিজম মানে হচ্ছে উদারনীতিবাদ, আর সমাজবাদের মধ্যে একটাই পার্থক্য। উদারনীতিবাদ বলে মানে লিবারালিজম বলে কি, যে ব্যক্তির ভালো করতে হবে, ব্যক্তিকে যদি আমি ভালো করি তাহলে সমাজের ভালো হবে, কারণ ব্যক্তি 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 অনেক ব্যক্তি মিলে সমাজ তৈরি হয়, তাহলে যদি সব ব্যক্তির ভালো হয়ে যায় তাহলে সমাজের ভালো হয়ে যাবে। কিন্তু সমাজবাদ সেরকম বলে না, সমাজবাদ বলে না, আমি যদি পুরো সমাজটার ভালো করে দিই তাহলে ব্যক্তিরও ভালো হয়ে যাবে, কারণ একজন ব্যক্তি সেই সমাজের মধ্যেই তো থাকে। তো এই হচ্ছে নেগেটিভ মানে মানে বিপরীত চিন্তাধারা। আর যেমন আমি বললাম যে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি বা ব্যক্তিবাদী যে ধারণা সেটি লিবারালিজমের ধারণা থেকে এসছে, একই রকমভাবে সোশ্যালিস্ট থিওরি সেটি সোশ্যালিজমের ধারণা থেকে আসছে। আর সোশ্যালিজম মানে কি আমি বলে দিলাম, সমাজকে বেশি জোর দেয়, মানে ব্যক্তির স্বাধীনতাকে একটু কমানোর কথা বলে, রাষ্ট্রকে একটু বেশি হস্তক্ষেপের কথা বলে, বাস এগুলোই। তাহলে কি, যেটা ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি বলেছিল, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব বলেছিল যে রাষ্ট্র হচ্ছে মিনিমাল, রাষ্ট্রের কাজ হচ্ছে সীমিত কম, একটা নাইট ওয়াচম্যানের মতো, সেটাকে রিজেক্ট করে সোশ্যালিজম। আর কি বলেন, রাষ্ট্রকে অনেক অ্যাক্টিভ হতে হবে, সক্রিয় হতে হবে, পজিটিভ হতে হবে, ট্রান্সফরমেটিভ স্টেট হতে হবে রাষ্ট্রকে প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনকে কন্ট্রোল করতে হবে বা রেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, উৎপাদন এবং বন্টনকে, রাষ্ট্র বন্টন করবে, রাষ্ট্র উৎপাদনে হস্তক্ষেপ করবে,
মানে মার্কেটে হস্তক্ষেপ করবে, যেটা ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি কি বলেছিল যে মার্কেটে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, বাজারে রাষ্ট্রের কোনো কাজ নেই, রাষ্ট্র শুধুমাত্র জীবন সম্পত্তি এবং স্বাধীনতা রক্ষা করবে। কিন্তু সোশ্যালিজম বলে না, মার্কেটেও হস্তক্ষেপ করতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র সম্পত্তি রিডিস্ট্রিবিউট করবে, সম্পত্তির পুনর্বন্টন করবে রাষ্ট্র, এবং রাষ্ট্র কালেকটিভ ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল জাস্টিস প্রোভাইড করবে। কালেকটিভ ওয়েলফেয়ার মানে সবার যাতে ভালো হয়, কালেকটিভ ওয়েলফেয়ার সবার কল্যাণ হয়, এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করবে, সমাজের ন্যায় প্রতিষ্ঠা করবে, সবার ন্যায়ের কথা ভাববে, স্বাস্থ্যর কথা ভাববে, শিক্ষার কথা ভাববে, সবার কথা ভাববে। অ্যাকচুয়ালি সোশ্যালিজম বলে সোসাইটির কথা ভাববে রাষ্ট্র। রাষ্ট্র শুধুমাত্র ব্যক্তির জীবন সম্পত্তি স্বাধীনতা রক্ষা করবে না, এটাই হচ্ছে মূল পয়েন্ট। তো আমাদের সিলেবাসে সোশ্যালিস্ট থিওরি থেকে গিল্ড সোশ্যালিজম রয়েছে, সিন্ডিক্যালিজম রয়েছে পড়তে হবে, আর আমাদের সায়েন্টিফিক সোশ্যালিজমের বিষয়ে পড়তে হবে। তো গিল্ড সোশ্যালিজম সোশ্যালিজমেরই একটি ভাগ। তো গিল্ড সোশ্যালিজম কি বলে, তো গিল্ড মানে প্রথমে দেখি গিল্ড মানে কি, তারপরে গিল্ড সোশ্যালিজম আমরা বুঝতে পারবো। গিল্ড মানে কি, গিল্ড মানে হচ্ছে একটা অ্যাসোসিয়েশন বা সংগঠন। না, গিল্ড হচ্ছে একটা অ্যাসোসিয়েশন বা সংগঠন। কিসের সংগঠন? সে যে কোনো সংগঠন হতে পারে, সে কোনো ডাক্তারের সংগঠন হতে পারে, আইনজীবীর সংগঠন হতে পারে, না ধরো কোনো ক্যাপিটালিস্টদেরও সংগঠন হতে পারে, মানে পুঁজিপতিদেরও সংগঠন হতে পারে গিল্ড। ট্রেডার্স, ব্যবসায়ী, কর্মচারী, শ্রমিকদের সংগঠন, মানে গ্রাহকদের সংগঠন, যাদের হোক, একটা সংগঠন, একটা অ্যাসোসিয়েশনই হচ্ছে গিল্ড। আর গিল্ড সোশ্যালিজমের মূল বক্তব্য হচ্ছে যেটা তারা বলতে চাইছেন, রাষ্ট্র সব কিছু মানে কন্ট্রোল করবে না, রাষ্ট্রের বদলে গিল্ড যারা রয়েছে, যে অ্যাসোসিয়েশন রয়েছে, গিল্ড অ্যাসোসিয়েশন রয়েছে, তারা সব কিছুকে কন্ট্রোল করবে, আর এই কাজে রাষ্ট্র একটু একটু সাহায্য করবে। বুঝতে পারছো তো? রাষ্ট্রকে, সোশ্যালিজমে রাষ্ট্রকে, ঠিক আছে রাষ্ট্র হস্তক্ষেপ করবে, কিন্তু রাষ্ট্র কিন্তু সব জায়গায় হস্তক্ষেপ করবে না, রাষ্ট্র একটু সাহায্য করবে আর কি। এটাই হচ্ছে গিল্ড সোশ্যালিজম। বুঝতে পারছেন? আর গিল্ড সোশ্যালিজম ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাসী। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, যে সোশ্যালিজমের দুটো ভাগ রয়েছে, না সোশ্যালিজমের দুটো ভাগ রয়েছে। সোশ্যালিজমের দুটো কি ভাগ রয়েছে? একটা হচ্ছে সোশ্যালিজম ইভলিউশনারি হয়, ইভলিউশনারি, আরেকটা হচ্ছে রিভলিউশনারি, রিভলিউশনারি, ঠিক আছে, রিভলিউশনারি। একটা হচ্ছে ইভলিউশনারি সোশ্যালিজম, আর একটা হচ্ছে রিভলিউশনারি সোশ্যালিজম। ইভলিউশনারি সোশ্যালিজম মানে কি? ইভলিউশন মানে বিবর্তন। আচ্ছা, বিবর্তন, একটা কথা বলে রাখি, বাংলাতে একটু গোলমাল হতে পারে, তো বাংলাতে যেগুলো বলছি আমি, তো যদি মানে অসুবিধা হয় তাহলে বলতে পারেন, কমেন্ট করে দেবেন যদি কোনো ওয়ার্ড বাংলা ভুল হয়ে যায়, সরি। তো ইভলিউশনারি সোশ্যালিজম মানে কি, এরা বিবর্তনের মাধ্যমে সোশ্যালিজমকে আনার কথা বলেন। বুঝতে পারছেন যে সোশ্যালিজম কি করে আসবে, সমাজে রাষ্ট্র মানে সমাজে সমাজবাদ কি করে আসবে, বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বিবর্তন হবে, তারপরে একটা ডেমোক্রেটিক প্রসেসে, গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক প্রসেসে সোশ্যালিজম আসবে। ওটাই হচ্ছে মানে ইভলিউশনারি সোশ্যালিজম। আর রিভলিউশনারি সোশ্যালিজম মানে হচ্ছে, না না, সোশ্যালিজম এইরকম কোনো বিবর্তনের মাধ্যমে আসবে না, সোশ্যালিজমকে আমাদেরকে নিয়ে আসতে হবে জোর করে, বিপ্লবের মাধ্যমে, ভায়োলেন্স, হিংসা যাই হোক, জোর করে আমাদেরকে সোশ্যালিজম নিয়ে আসতে হবে। এটাই মূল পার্থক্য সাধারণ অর্থে। ঠিক আছে? তো এই যে গিল্ড সোশ্যালিজম, এটা অ্যাকচুয়ালি ইভলিউশনারি সোশ্যালিজমেরই পার্ট। ঠিক আছে, ইভলিউশনারি। আর এই জন্য গিল্ড সোশ্যালিজম হিংসার বদলে, হ্যাঁ না, হিংসার বদলে এ বলতে চাইছে ডেমোক্রেটিক প্রসেস, মানে ডেমোক্রেটিক ফর্ম অফ সোশ্যালিজম হচ্ছে গিল্ড সোশ্যালিজম। বুঝতে পারছেন? তো গিল্ড সোশ্যালিজমের নিয়ে এখানে ডিটেলসে নোট রয়েছে, আর নিচে শর্ট নোট রয়েছে, আমরা শর্ট নোটটা একটু পড়ব। জিডিএইচ কল, ইম্পর্টেন্ট থিঙ্কার গিল্ড সোশ্যালিজমের, তিনি বলছেন যে গিল্ড সোশ্যালিজম মেনলি একটা জিনিসের উপর ফোকাস করেন, সেটা হচ্ছে দ্য রিয়েল ইন্টারেস্ট ইজ ইকোনমিক, মানে ইকোনমি হচ্ছে ইম্পর্টেন্ট, ইকোনমি হচ্ছে আমাদেরকে ইকোনমি বা অর্থের উপরে ফোকাস করতে হবে। রিয়েল ইন্টারেস্ট, বাস্তব যে স্বার্থ, সেটা হচ্ছে ইকোনমি। দ্য মেন কনসার্ন অফ স্টেট ইজ দ্য ফর্মুলেশন অফ ইকোনমিক পলিসিস, রাষ্ট্রের যে মেন কনসার্ন, রাষ্ট্রের যে প্রধান যে লক্ষ্য বা প্রধান যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ইকোনমিক পলিসিকে নিয়ন্ত্রণ করা বা ইকোনমিক পলিসি
ফর্মুলেশন করা, তৈরি করা, বুঝতে পারছেন। আর তিনি ফাংশনাল রিপ্রেজেন্টেশনের কথাও বলেছিলেন, মানে গিল্ড সোশ্যালিজমে ফাংশনাল রিপ্রেজেন্টেশনের কথাও রয়েছে। মানে কি যে গিল্ড বলতে মূলত যদি কোনো কোম্পানির কথা বলি, সেখানে হায়ারার্কি থাকে না, যে প্রথমে বস রয়েছে, তার নিচে কিছুজন কাজ করছে, তার নিচে কিছুজন কাজ করছে। তো এই হায়ারার্কিকে গিল্ড সোশ্যালিজম সাপোর্ট করতেন না। কোনো হায়ারার্কি নেই, সবাই সব জায়গায় হস্তক্ষেপ করতে পারে, মানে ডিসিশন মেকিংয়ে সবাই ডেমোক্রেটিক প্রসেসে এরাও ভোট দিবে, হ্যাঁ সবাই ডিসাইড করবে। ওটাই হচ্ছে গিল্ড সোশ্যালিজমের এক ধরনের বৈশিষ্ট্য। মানে তারা বলতে চাইছেন হায়ারার্কিকে সাপোর্ট করে গিল্ড সোশ্যালিজম, না হায়ারার্কি সাপোর্ট করে না। বুঝতে পারছেন তো? বাস, তো এইখানে আমরা শর্ট নোটসটা পড়ে নিই। গিল্ড সোশ্যালিজম ফাংশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেন ইন পার্লামেন্ট ফর ডিফারেন্ট ইকোনমিক ইন্টারেস্ট, মানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে স্বার্থর জন্য আমরা ফাংশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলবো। ফাংশনাল রিপ্রেজেন্টেশন মানে কি? রিপ্রেজেন্টেশন মানে কি? প্রতিনিধিত্ব করা। ফাংশনাল মানে বিভিন্ন বিভিন্ন দিক থেকে, মানে অনেকেই রিপ্রেজেন্ট করছে আর কি, সব জায়গা থেকে রিপ্রেজেন্টেশন আসছে, ওই ধরনের আমরা বুঝতে পারি ফাংশনাল রিপ্রেজেন্টেশন। ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি উইদাউট ভায়োলেন্ট রিভলিউশন। আচ্ছা, গিল্ড সোশ্যালিজম কি ভায়োলেন্ট রিভলিউশনের কথা বলে? হিংস বিপ্লব না। যদি শর্ট কোশ্চেন আছে, গিল্ড ভায়োলেন্ট রিভলিউশন গিল্ড সোশ্যালিজমের সাথে যুক্ত? না না, গিল্ড সোশ্যালিজম ভায়োলেশনের কথা বলেই না, খুব ভদ্র, ডেমোক্রেটিক প্রসেসে সোশ্যালিজম আসবে। ঠিক আছে, আর ক্রিটিক বাদ দিয়ে এখান থেকে আমাদের পড়তে হবে, হ্যাঁ আর তেমন কিছু পড়তে হবে না। গিল্ড সোশ্যালিজম কবে এসেছিল ওটা মনে রাখবেন, 20th সেঞ্চুরিতে, আর্লি 20th সেঞ্চুরিতে। কোথায় এসেছিল? ব্রিটেনে এসেছিল। বাস এটা একটা ইম্পর্টেন্ট মনে রাখবেন, আর্লি 20th সেঞ্চুরি ব্রিটেন। আচ্ছা, আমি অনেক না খুব বেশি কিছু এক্সপ্লেন করছি না, কারণ কোশ্চেন এখান থেকে এত বেশি আসবে না, তার জন্য বেশি এক্সপ্লেন করছি না। কারণ সোশ্যালিজম আমাদের চ্যাপ্টারে নেই, শুধু ফাংশনস অফ দ্য স্টেট নিয়ে আলোচনা করতে হচ্ছে, রাষ্ট্র কি কাজ করবে সেই বিষয়ে গিল্ড সোশ্যালিজম কি বলেছে। গিল্ড সোশ্যালিজম বলছে যে রাষ্ট্রের কাজ হচ্ছে ইকোনমিক দিকটার উপরে ফোকাস করা, অর্থনীতির উপরে, অর্থনীতি রিলেটেড কি বলে পলিসি তৈরি করা বা ওইগুলোই, আর গিল্ডদেরকে সাহায্য করা। গিল্ড মানে কি? অ্যাসোসিয়েশনস, যে বিভিন্ন অ্যাসোসিয়েশনস থাকবে সমাজে, যারা পুরো সব কিছুকে ম্যানেজ করবে, তাদেরকে রাষ্ট্র একটু একটু করে সাহায্য করবে। আর গিল্ড সোশ্যালিস্ট বলে যে, বা গিল্ড সোশ্যালিজম এটা বলে যে রাষ্ট্রকে সমাপ্ত করা যাবে না। যেমন মার্কসিজম কি বলে? ক্লাসলেস স্টেটলেস সোসাইটি, পুরো রাষ্ট্রকেই উইদারিং ওয়ে অফ দ্য স্টেট, মানে রাষ্ট্রকে উড়িয়ে দেওয়া হবে, রাষ্ট্র আর থাকবে না। কিন্তু গিল্ড সোশ্যালিজম এটার কথা বলে না। ঠিক আছে, বাস এইগুলোই পয়েন্ট মনে। আর্লি 20th সেঞ্চুরিতে আরম্ভ হয়েছিল, ব্রিটেনে আরম্ভ হয়েছিল। জিডিএইচ কল হচ্ছে একজন ইম্পর্টেন্ট থিঙ্কার গিল্ড সোশ্যালিজমের। এরপরে আমরা দেখব সিন্ডিক্যালিজম। আচ্ছা, গিল্ড সোশ্যালিজমের, আচ্ছা সিন্ডিক্যালিজম না, তো সিন্ডিক্যালিজমের বাংলা আমার জানা নেই। তো সিন্ডিক্যালিজম অ্যাকচুয়ালি মার্কসিজমের মতোই। মার্ক্সবাদ আমরা পড়েছি না আগের ক্লাসে, বা আগের ক্লাস বলতে আগের ভিডিওগুলোতে, যে মার্ক্সবাদ যে ধরনের কথাবার্তা বলে, সিন্ডিক্যালিজম সেম টু সেম কথাবার্তা বলে। মার্ক্সবাদ কি বলে? রাষ্ট্রের কোনো কাজ থাকবে না, রাষ্ট্রকে সরিয়ে ফেলতে হবে পুরোপুরি। সিন্ডিক্যালিজমের একই ধরনের কথা বলে। এখন সিন্ডিক্যালিজম যখন আমরা পড়ছি, একটা জিনিস আমরা মনে রাখবো, আমরা পুষ্পা মুভি সবাই দেখেছি না, সেখানে দেখবে সিন্ডিকেটস না, সিন্ডিকেট, সেটাই হচ্ছে সিন্ডিক্যালিজম। সিন্ডিকেট মানে কি? ওয়ার্কার্সদের গ্রুপ। যেমন আমি গিল্ড সোশ্যালিজমে, গিল্ড মানে কি? অনেক ধরনের গ্রুপ হতে পারে, ওয়ার্কার্স হতে পারে, ডাক্তারের গ্রুপ হতে পারে, লয়ারের গ্রুপ হতে পারে, কিন্তু সিন্ডিকেটস মানে এরকম না। সিন্ডিকেট মানে শুধুমাত্র ওয়ার্কার, মানে মানে শ্রমিক শ্রেণীর গ্রুপ, তারা যেভাবে সোশ্যালিজমকে নিয়ে আসবে সেটাই হচ্ছে সিন্ডিক্যালিজম। আশা করছি বুঝতে পারছেন। তাহলে ওয়ার্কার গ্রুপ তারা কি করবে? তারা মালিক শ্রেণীর উপরে বিরুদ্ধে প্রোটেস্ট করবে, রিভলিউশন করবে। আর সিন্ডিক্যালিজম ভায়োলেশনকে সাপোর্ট করেন। মানে মার্কসিজম যে ধরনের কথাবার্তা বলেন, একই ধরনের সিন্ডিক্যালিজমও একই ধরনের কথাবার্তা বলেন। বাস এইটুকু মনে রাখলেই হবে, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ আমরা পিএইচডি করছি না, আর আমাদেরকে এক্সামে কোয়ালিফাই করতে হবে, তাই না? তো এইটুকু মনে রাখবেন, সিন্ডিক্যালিজম হচ্ছে ওয়ার্কার্স গ্রুপ, তারা মানে রিভলিউশন, ভায়োলেশন এর উপর বেশি ফোকাস করেন এবং স্টেটকে সমাপ্ত করার কথাও বলেন।
more revolutionary and worker centered socialist movement, মানে এইভাবে আসবে সোশ্যালিজম। আর এটা কোথায় প্রথম আরম্ভ হয়েছিল? 19th সেঞ্চুরিতে, লেট 19th সেঞ্চুরিতে ফ্রান্স, তারপরে ধীরে ধীরে বাকি জায়গাতে স্প্রেড হয়ে যায়, ছড়িয়ে যায়। মূলত এটা মনে রাখবেন। সিন্ডিক্যাল ডাইরেক্ট অ্যাকশনের কথা বলেন, ওই যে ডাইরেক্ট ভায়োলেশন, ডাইরেক্ট স্ট্রাইক করা হবে, বয়কট করা হবে, স্যাবোটেজ করা হবে, এর মাধ্যমে আমরা কি করব? স্ট্রাইকের মাধ্যমে সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করব। এটাই আর কিছু না। ট্রেড ইউনিয়ন, সিন্ডিকেটস মানে ট্রেড ইউনিয়ন। আর যখন আমরা এই স্ট্রাইক করব, তারপরে কি বলে মানে পাওয়ার নিব আর কি, যখন স্ট্রাইক করব, রিভলিউশন করব, তখন কি হবে? ইন্ডাস্ট্রিজ উইল বি টেকেন ওভার অ্যান্ড ম্যানেজড বাই ডাইরেক্ট ট্রেড ইউনিয়ন। তাহলে যেমন আমরা গিল্ড সোশ্যালিজমে পড়েছিলাম যে গিল্ড সব কিছু ম্যানেজ করবে রাষ্ট্রের তুলনায়, সিন্ডিক্যালিজমে কিন্তু ট্রেড ইউনিয়নস বা সিন্ডিকেটস তারা সব কিছুকে ম্যানেজ করবে। ট্রেড ইউনিয়নস কাদের ট্রেড ইউনিয়নস? ওয়ার্কার্স মানে কর্মচারীদের বা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন। শ্রমিকদের ট্রেড ইউনিয়নসই সব কিছু কন্ট্রোল করবে, বুঝতে পারছেন তো? সেটাই হচ্ছে সিন্ডিক্যালিজম। আন্ডার সিন্ডিক্যালিজম দ্য স্টেট as we know it would essentially be abolished or radically transformed। মানে যে রাষ্ট্র রয়েছে, রাষ্ট্রকে আমরা হয় অ্যাবলিস্ট করে দেব, মানে সমাপ্ত করে দেব, রাষ্ট্রকে রাখবো না, অথবা তাকে পুরোপুরি ট্রান্সফর্ম মানে তার পরিবর্তন করে দেব। আমরা রাষ্ট্রের কাছে সব কিছু সেন্ট্রালাইজড করে দিব না, মানে রাষ্ট্রকে সব কিছু দিয়ে দিব না। যেমনভাবে মানে সোশ্যালিজম যেটা বলতে চাইছিল যে রাষ্ট্র সব কিছু কন্ট্রোল করবে, ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া যাবে না। কিন্তু সিন্ডিক্যালিস্ট কি বলছেন? যে রাষ্ট্রকে সব কিছু দেওয়া যাবে না, রাষ্ট্রকে সব কিছু দেওয়া যাবে না, সিন্ডিকেটসদের কাছে সব কিছু থাকবে। সিন্ডিকেটস মানে ওয়ার্কার্স গ্রুপ বা ট্রেড ইউনিয়নস, তাদের কাছে, তারাই কন্ট্রোল করবে। এখানে ইম্পর্টেন্ট থিঙ্কারের নাম মনে রাখবে, জর্জ সরেল। জর্জ সরেলের নাম মনে রাখবেন সিন্ডিক্যালিজম থেকে, ইম্পর্টেন্ট থিঙ্কার। আর যেমন মার্কসিজম যেটা বলেছিল সেটাই সিন্ডিক্যালিজমও বলে। ইনস্ট্রুমেন্ট অফ ক্যাপিটালিস্ট ক্লাস হচ্ছে স্টেট। স্টেট কি? স্টেট হচ্ছে যা পুঁজিপতি শ্রেণীর একটা যন্ত্র, হ্যাঁ, একটা পুঁজিপতি শ্রেণীর যন্ত্র, যেটা কি হয়? ইউজ করা হয়, ব্যবহার করা হয় শ্রেণী শোষণের জন্য, যারা গরিব শ্রেণী তাদেরকে শোষণ করার জন্য। laws, institutions and policies power uphold private property and capitalist exploitation, এগুলো সবই শোষণের জন্য ব্যবহার করা হয়। আর রাষ্ট্র নো ফেথ ইন পার্লামেন্টারি পলিসিস, সিন্ডিক্যালিজমে পার্লামেন্টারি যে পলিসিস রয়েছে, নীতি রয়েছে, তাদের উপর কোনো ধরনের বিশ্বাস নেই। এইগুলো এখানে মূলত জানতে হবে, আর কিছু না। ডিটেলসে এত মাথা খারাপ করার দরকার নেই। পিডিএফটা অবশ্যই ডাউনলোড করবেন যদি সম্ভব হয়, আর একটু পড়ে নেবেন, ডিটেলসে লেখা রয়েছে। আর এরা ডাইরেক্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনসের কথা বলতেন। ডাইরেক্ট স্ট্রাইক করা হবে, স্যাবোটেজ করা, বয়কট করা হবে, না? ওয়ার্কার্স গ্রুপ আর লেবার ইউনিয়ন যেরকম করে না, যে আমরা বয়কট করে দিলাম, আর কাজ করব না, এইভাবে আমরা পাওয়ারকে কন্ট্রোল করব। সোশ্যালিজম এইভাবে নিয়ে আসবো। সোশ্যালিজম এরকম ভালোবাসার মাধ্যমে আসবে না যে আমাকে দেখে দয়া হলো কারো, তারপরে না না এদের দয়া করা যাক, এদেরকে কিছু দেওয়া যাক, এরকম না। আমরা গিয়ে লড়াই করে নিয়ে আসবো। ওটাই হচ্ছে এক ধরনের মার্কসিজমের ধারণা, আর ওটাই সিন্ডিক্যালিজম ফলো করে। কিন্তু মার্কসিজমে আমরা কি দেখেছি? যে ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট, তারপরে কমিউনিজম আসবে, স্টেটলেস ক্লাসলেস সোসাইটি। কিন্তু সিন্ডিক্যালিজমে সেরকম না। সিন্ডিক্যালিজমে মানে একজন রুলার থাকবে, সেটা হচ্ছে ট্রেড ইউনিয়নস বা সিন্ডিকেটস। এটাই হচ্ছে পার্থক্য। আর এখানে কিছু একটা জানতে হবে না, তেমন কিছু, বুঝতে পারছেন? ওইটাই একটা শর্ট নোটসে লেখা রয়েছে। ওয়ার্কার সেন্টার্ড মুভমেন্ট ফোকাসড অন ট্রেড ইউনিয়নস বা সিন্ডিকেটস, মার্কস ক্লাস স্ট্রাগল, রিজেক্টেড পলিটিক্যাল স্টেট, মানে সিন্ডিকেট যে রাষ্ট্রকে রিজেক্ট করেছে। কি ধরনের রাষ্ট্রকে? পলিটিক্যাল স্টেটকে রিজেক্ট করেছে সিন্ডিক্যালিজম, ঠিক আছে? আর মার্কস যেটা বলেছেন সেটাই এখানে আমাদের পড়তে হবে। আর এরপরে আমাদের রয়েছে সায়েন্টিফিক সোশ্যালিজম। সায়েন্টিফিক সোশ্যালিজম মানেই হচ্ছে মার্ক্সবাদ। তাহলে মার্ক্স যে কথাগুলো বলেছেন সেটাও সায়েন্টিফিক সোশ্যালিজমেই বলা হয়েছে, তাই সেটা ডিসকাস করে কোনো লাভ নেই।
বেকার সময় নষ্ট হবে। আপনারা সবাই জানেন মার্ক্স রাষ্ট্রকে কীভাবে দেখেছেন। রাষ্ট্রকে প্রথম তো কার্ল মার্ক্স বা সায়েন্টিফিক সোশ্যালিজম একদম খারাপ চোখে দেখেছেন। রাষ্ট্র ভালো না, রাষ্ট্র হচ্ছে যারা হ্যাভস, যারা পুঁজিপতি, যারা ধনী শ্রেণীর লোক, তাদের তৈরি করা একটা যন্ত্র, সেটা মানুষের শোষণ করার জন্য তারা তৈরি করেছে, মানে হ্যাভ নটসদের। রাষ্ট্র শুধুমাত্র সেই মানুষগুলোর কথা শুনে, তাই রাষ্ট্রকে উইদারিং ওয়ে করতে হবে, তা রাষ্ট্রকে অ্যাবলিশ করতে হবে, সমাপ্ত করতে হবে। ওটাই হচ্ছে ধারণা। রাষ্ট্রের তেমন কিছু কাজ নেই। সায়েন্টিফিক সোশ্যালিজম ওটাই বলে, রাষ্ট্রকে সমাপ্ত করতে হবে, রাষ্ট্রের তেমন কিছু কাজ না। আশা করছি বুঝতে পারছেন। এটাই হচ্ছে মেন পয়েন্ট, আর কিছুই না। কবে এসেছিল সিন্ডিক্যালিজম? ফ্রান্সে এসেছিল 19th সেঞ্চুরিতে, লেট 19th সেঞ্চুরি, ওটা যেমন আর্লি 20th সেঞ্চুরিতে এসেছিল, এটা লেট 19th সেঞ্চুরিতে এসেছিল, আর আর্লি 20th সেঞ্চুরিতে। বাস এটাই হচ্ছে মেন পয়েন্টগুলো মনে রাখবেন, যেগুলো বলে দিয়েছি, আর তেমন কিছু মনে রাখতে হবে না। সিন্ডিক্যালিস্ট ক্যাপিটালিস্ট এক্সপ্লয়টেশনকেও সাপোর্ট করতেন না, আর বিউরোক্রেটিক স্টেট সোশ্যালিজমকেও সাপোর্ট করতেন না। সিন্ডিক্যালিজম মানে যে পুঁজিপতি যে রাষ্ট্র ছিল, পুঁজিবাদী রাষ্ট্র, সেটাকেও সাপোর্ট করতেন না। আবার যেটা ডেমোক্রেটিক মানে যেভাবে যেমন আমাদের বিডিও, এসডিও, হ্যাঁ না, বিউরোক্রেটিক যে রাষ্ট্র, সেটাকেও তিনি সাপোর্ট করতেন না। এখন যেভাবে আমাদের ইন্ডিয়াতে চলছে বিউরোক্রেটিক স্টেট, তো সেগুলো সিন্ডিক্যালিজম সাপোর্ট করতেন না, মানে করতে না সিন্ডিকেটস। তো ওটাই সিন্ডিক্যালিজম। আর সায়েন্টিফিক সোশ্যালিজম যেটা কার্ল মার্ক্সের ধারণা, সেটাই সায়েন্টিফিক সোশ্যালিজমের ধারণা, তাই এটা বেশি ডিসকাস করছি না, সেটা আপনারা সবাই জানেন, সবই পারবেন। ঠিক আছে, তাহলে ফাংশনস অফ দ্য স্টেট এখানে সমাপ্ত হলো। গিল্ড সোশ্যালিজম কি বলে? দ্য স্টেট এজ মেডিয়েটর ফেসিলিটেটিং ডেমোক্রেটিক প্রডিউসার গিল্ড। মানে কি, রাষ্ট্র কি করে? গিল্ড সোশ্যালিজম বলে রাষ্ট্র একটা মিডিয়েটর হিসেবে কাজ করে। সিন্ডিক্যালিজম কি বলে? সিন্ডিক্যালিজম বলে যে রাষ্ট্রকে রিপ্লেস করতে হবে দ্য ক্যাপিটালিস্ট স্টেট উইথ ফেডারেশন অফ ওয়ার্কার্স ইউনিয়নস থ্রু ডাইরেক্ট অ্যাকশন। তাহলে রাষ্ট্র কিভাবে আমরা রাষ্ট্রকে সরিয়ে ফেলবো? ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে, এবং ওয়ার্কার্স ইউনিয়ন যারা রয়েছে তারা দেশ চালাবে, সিন্ডিকেট যারা রয়েছে তারাই চালাবে। আর সায়েন্টিফিক সোশ্যালিজম যেটা মার্ক্সবাদ বলেন, যে রাষ্ট্র এজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস রুল টু বি সিজড বাই দ্য ওয়ার্কিং ক্লাস টু অ্যাবলিশ ক্যাপিটালিজম, রিকগনাইজ প্রোডাকশন কালেকটিভলি অ্যান্ড ইভেনচুয়ালি মেক দ্য স্টেট ইটসেলফ রিডান্ডেন্ট। মানে কি, সেই রাষ্ট্রকে অ্যাবলিশ করতে হবে কিভাবে? যুদ্ধের মাধ্যমে, মানে ভায়োলেশনের মাধ্যমে। আচ্ছা, সিন্ডিক্যালিজম ভায়োলেশনকে সাপোর্ট করে, গিল্ড সোশ্যালিজম ভায়োলেশনকে সাপোর্ট করে না, সায়েন্টিফিক সোশ্যালিজম ভায়োলেশনকে সাপোর্ট করে। বাস এটাই। ক্লাস স্ট্রাগল সমাপ্ত করতে চাই। এগুলো সব কিছুই জানেন আপনারা, আর কিছুই না। তো এখানে আমরা কি পড়লাম? ফাংশনস অফ দ্য স্টেট পড়লাম, সোশ্যালিস্ট বা সমাজবাদী। এরপরে আচ্ছা দেখো, এখানে নিচে বাংলাতেও নোটসগুলো করা আছে। এরপরে আমরা ওয়েলফেয়ার স্টেট পড়ব। ওয়েলফেয়ার স্টেট নিয়ে আমি এখানেই বলে দিচ্ছি, আর আলোচনা করছি না। ওয়েলফেয়ার স্টেট বিষয়টা হচ্ছে যে ওটাই পজিটিভ স্টেট, মানে পরীক্ষার জন্য এটুকুই জানলে হবে যে ওয়েলফেয়ার স্টেট মানে কি। ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে যেটা মডার্ন লিবারালিজমের ধারণা ছিল। মডার্ন লিবারালিজম কি বলেছিল? যে রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হবে। কেন হস্তক্ষেপ করতে হবে? যাতে সোসাইটিতে ভালো হয়, না হলে সোসাইটিতে একটা কেওস তৈরি হবে। যদি প্রত্যেক ব্যক্তি স্বাধীনতাকে যদি আমি ফ্রি করে দিই, যে যা খুশি করতে পারে। আর ওয়েলফেয়ার স্টেট মানে কি? ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে সেই স্টেট, সেই রাষ্ট্র যে যাদের কাছে কিছু নেই, যারা পারছে না, তাদেরকে সাহায্য করবে। যেমন এখন আমাদেরকে সরকার অনেক কিছু দেয়, যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যারা মহিলা, তাদেরকে সাহায্য করছে। তাহলে যেহেতু আমাদের স্টেট একটা ওয়েলফেয়ার স্টেট, তাই জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আবার স্কুলে পড়াশোনায় যাতে যাতায়াতের সুবিধা হয়, তার জন্য সাইকেল দিচ্ছে। আবার আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের তারিফ করছি না, কি করছি আমি জানি না, অ্যাকচুয়ালি জাস্ট বোঝানোর জন্য বলছি। অ্যাকচুয়ালি আমি কোনো পার্টিরই সাপোর্ট করি না, কারণ আমি বলছি না কেন, কারণ আপনারা জানতেই পারছেন যে কেন আমি কাউকে সাপোর্ট করি না। তো যেটা বলছিলাম আর কি, যে কোনো একটা স্কিম, যেমন ধরো আমাদের যে স্বাস্থ্যসাথী, বা বলতে পারো যে আয়ুষ্মান ভারত বলে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলি। তো মানে স্বাস্থ্য, শিক্ষা,
বা আমাদের যে দৈনন্দিন জীবনে যখন রাষ্ট্র হস্তক্ষেপ করে আমাদেরকে সাহায্য করবে, যে রাষ্ট্র সাহায্য করবে সেটাই হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর বা জনকল্যাণকারী রাষ্ট্র। ওটাই হচ্ছে জনকল্যাণকারী রাষ্ট্রের ধারণা, আর বেশি কিছু না। তো আপনারা চাইলে আমি ওয়েলফেয়ার স্টেট নিয়ে ভিডিও বানাতে পারি, অথবা এইটুকুই জিনিস আমাদের জানতে হবে পরীক্ষার জন্য, আর বেশি কিছু না। ওয়েলফেয়ার স্টেট মানে কি, যে রাষ্ট্র জনকল্যাণকারীর কথাবার্তা ভাবে তারাই সেটাই হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। আর যেটা ভাবে না সেটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট না। যেমন ক্লাসিক্যাল লিবারালিজমের যে স্টেট ছিল সেটা কি ওয়েলফেয়ার স্টেট ছিল না, তারা শুধুমাত্র ব্যক্তির কথা ভাবতো, তাই না, ব্যক্তিকে বেশি সাহায্য করতো, ব্যক্তির মানে একজন ব্যক্তিকে সাহায্য করতো বলতে চাইলে আর কি, এইভাবে আমরা বুঝতে পারি যে যা ধনী শ্রেণীর লোককে সাহায্য করতো, গরিব শ্রেণীর কোনো কিছুই ছিল না, সেটা ওয়েলফেয়ার স্টেট ছিল না। ওয়েলফেয়ার স্টেট পরে আসে। ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানাবো, না হলে আমি নেক্সট ভিডিও সভারেন্টি নিয়ে বানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর নোটসগুলো ভালো করে পড়বেন। আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সবাই ভালোভাবে থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।